সন্তান কেন্দ্রিক মতবিরোধ 8 পীড়িতবোধ। পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা পুরনো কথা, ঐতিহ্যবাহী ধারণা বিশ্বাসে প্রথিত। বর্তমান কম্পিউটার যুগে যত মন, তত পথ, তত উদ্দেশ্য, তত কারণ হয়ে উত্তর ছুটে আসবে, কারণ এখন আর সকলেই ভার্যাকরণে বিবাহ করে না। অনেক অনেক উদ্দেশ্যে বউ বানায়, বউ করে, বউ আনে, ও কখনো অতীত ইতিহাসকে স্বীকৃতি দিতে বা কখনো ভবিষ্যতে ইতিহাস তৈরি করতে, আবার কখনো কখনো চলমান ইতিহাসের মধ্যে কুশীলব হয়ে পরিবারে, সমাজে, পুলিশ, কোর্টে নথিভুক্ত হয়ে স্মরণীয় হতে। এরকম হওয়ার কারণ এই যে বিয়ে করার পিছনে বিয়েকারীদের বিচিত্র বিভিন্ন মন মানসিকতা, উদ্দেশ্য, অভিপ্রায়, কামনা, বাসনা, জীবন দর্শন, লাভ লোকসানের খতিয়ান এবং নানা প্রকারের স্বার্থসিদ্ধির প্রাথমিক, মাধ্যমিক, গূঢ় পরিকল্পনা থাকে। এইসব বিষয়, এইসব ব্যাপার পরের অধ্যায়ে বিচার বিশ্লেষণ করা যাবে, যখন মানসিক বিচ্ছেদ, ব্যক্তিগত বিভেদ আর আইনগত ডিভোর্স তালাকের কথা তোলা হবে। এখানে সন্তানকেন্দ্রিক মতবিরোধের বিষয়টি যেসব অনিবার্য পীড়নের এবং মনান্তরের সূচনা করে তা দেখে নেওয়া যাক। স্বাভাবিক অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত কারণেই এখন মধ্যবিত্ত পরিবারে বিবাহ বিলম্বিত হয়। প্রধান দুইটি কারণ: শিক্ষা দীক্ষা অর্জনের পর্যায়ক্রমিক বিলম্ব বা সময়ের দৈর্ঘ্য এবং আর্থিক প্রতিষ্ঠা অর্জনের পর্যায়ক্রমিক বিলম্ব এবং মনোমতো চাকরি, পেশা, ব্যবসায় স্থির হওয়ার জন্য সময়ের দৈর্ঘ্য। মেয়েদের কমবেশি 24 বছরটি এবং ছেলেদের কমবেশি 27 বছরটি অধিকাংশ ক্ষেত্রেই পার হয়ে যায় যখন ছেলে বা মেয়ে নিজেদের তৃতীয় মেরু জীবনে প্রবেশের যোগ্য, সঠিক, যথার্থ বলে মনে করে। এই তৃতীয় মেরু জীবন ব্যাপারটি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দায়িত্ব গ্রন্থে বিস্তারিতভাবে বিশ্লেষিত হয়েছে। এখানে সংক্ষেপে: প্রথম মেরু জীবন সমান শিক্ষার্থী জীবন, দ্বিতীয় মেরু জীবন সমান যৌন ব্যক্তিক জীবন বা বয়ঃসন্ধির সময় থেকে পাশাপাশি ও সমান্তরালভাবে গড়ে ওঠে এবং তৃতীয় মেরু জীবন সমান আর্থসামাজিক প্রতিষ্ঠার ভিত্তি যৌন জীবন, যৌথ পারিবারিক জীবন। এই অনিবার্য বিলম্বিত বিবাহ একাধিক মতবিরোধ, টেনশন, অন্তর্দ্বন্দ্ব, নিজের মনের সঙ্গে নিজের মনের ইচ্ছার দ্বন্দ্ব, ইন্ট্রামেন্টাল কনফ্লিক্টস এবং বহির্দ্বন্দ্ব, মা বাবার ইচ্ছার সঙ্গে বা অপরের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছার দ্বন্দ্ব, ইন্টারমেন্টাল কনফ্লিক্টস ঘটায়। এসব দ্বন্দ্ব যথাযোগ্য ও সঠিক মীমাংসা খুঁজে পায় না বলে ফল্গু বহমান মতবিরোধগুলি ক্রমশ সংঘাতে, সংঘর্ষে প্রকাশ পায়, সম্পর্কে চির ফাটল ধরায়, পরিবেশকে মানসিক চাপে, তাপে, ভয়ে, ত্রাসে কমবেশি বিস্ফোরক করে তোলে। স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, মা বাবা এবং তৎসহ স্বজন পরিজন প্রত্যেকেই নিজ নিজ মনের আশা, প্রত্যাশা, বিচারের অভাব, আবেগের উত্থান পতন প্রকাশ করে অবস্থাকে জটিল করে তোলে। সন্তান কেন হচ্ছে না? কখন হবে? কেন বিলম্ব? বউ কি তবে বাঁজা? ছেলে কি তবে সক্ষম নয়? ওরা কি তবে সন্তান চায় না? পরিবার ঐতিহ্য বোধহীন? কবে নাতনি নাতনির মুখ দেখব? কবে মানুষ করবে? ইত্যাদি প্রভৃতি প্রশ্ন, জিজ্ঞাসা, সন্দেহ, নির্দেশ, উপদেশ ক্রমে শুরু হয়ে বেশিতে বর্ষিত হতে পারে, হয়েই থাকে। পশ্চিম দেশে ম্যান অ্যান্ড ওয়াইফ সম্পর্ক, তারা স্বাধীন, স্বকেন্দ্রিক দ্বৈত জীবনে অভ্যস্ত। কোনো ইন্টারফেয়ারেন্স বা হস্তক্ষেপ সেখানে কাম্য নয়, প্রার্থিত নয়, প্রচলিত নয়। আমাদের সমাজে ব্যক্তি নয়, পরিবার সর্বস্বতা সকলকেই অধিকার দেয়, সকলেই চাইতে তা পারে, বলতে পারে, নির্দেশ দিতে পারে। তাই পশ্চিমের ভাবনা, শিক্ষা, জীবন দর্শনের সঙ্গে পূর্বের ভাবনা, চিন্তা, সংস্কার, আবেগের সংঘাত একই সঙ্গে ছেলে মেয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্বের মতো এবং অপরের সঙ্গে বহির্দ্বন্দ্বের সূচনা করে তোলে। অনিবার্য দুর্ভোগের কারণ ঘটে সকলেরই, কিন্তু সমাজ সংস্কার এবং ধারণা বিশ্বাসের কারণে পুত্রবধূকে নিপীড়নের শিকার হতে হয়। কেন এবং কীভাবে তা দেখে নেওয়া যায়। প্রথম, শ্বশুর শাশুড়ি দীর্ঘদিন ধরে পুত্রকে তৈরি করেছে। আগের দিন হলে এই অপরাহ্ন বেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো না। সেই অপেক্ষাকেও মুখ বন্ধ করে, শ্বাসরোধ করে সহ্য করেছে। এখন আর অপেক্ষা অসম্ভব। তোমরা স্বামী স্ত্রী যা করছো করো, আমাদের একটি সন্তান দাও। আমরা তাকে মানুষ করতে লেগে যাই। আমাদের অবসর জীবন একটা কিছু করার মতো তো চাই। এসব মনোভাব কথা আবদারের মতো শোনাবে, অকারণ হস্তক্ষেপের মতো মনে হবে যদি প্রেক্ষিতটি পশ্চিমী হয়, আর যোগ্য, যথার্থ, অধিকার সুলভ বলে স্বীকৃত হবে যদি দৃষ্টিটি পূর্বীয় হয় বা ভারতীয় হয়। কিন্তু ব্যাপারটি সন্তান ধারণের বিষয়টি ঐতিহ্যিক বা জৈবিক যান্ত্রিকতাকে কবেই ছাড়িয়ে বহু দূরে সরে এসেছে, সেই কথাটি শ্বশুর শাশুড়িকে কে বোঝাবে? এইটি পুত্রের দায়, কিন্তু সে সেইটি করে না, কারণ মা বাবা পছন্দ করবে না এই কথা শোনা। মনে আঘাত পাবে, হতাশাবিদ্ধ হয়ে দুঃখ পাবে। কেন? পৃথিবী গোলাকার জেনে মা বাবা ক্রুদ্ধ বিরক্ত হবেন বলে তা বলা হবে না।
চাপটাই রেখে দিতে হবে পৃথিবীকে? ওদের নাতি প্রাপ্তির ইচ্ছাটাকে আবদারি হিসাবে অবশ্যই মেনে নিতে হবে, কিন্তু অধিকারটি এদের ক্ষেত্রে নেই। আছে পুত্রবধূর এলাকায় এই বাস্তব আর্থসামাজিক চাকরি পেশা জীবনের বাস্তবতাটুকু বিনীতভাবেই ওদের গোচর করা যায়, তাহলে পুত্র বাঁচে, শ্বশুর শাশুড়ি বোঝে, পুত্রবধূটি বিড়ম্বনার হাত থেকে মুক্তি পায়। দ্বিতীয়, স্ত্রী মানে স্বামীটিরও জানার কথা যে সন্তান গ্রহণ, পোষণ, প্রসব একটি যৌন জৈব প্রক্রিয়া। তখনও ছিল, এখনও আছে, কিন্তু প্রসূতি এখন আর শুধুমাত্র জৈব অস্তিত্ব নয়, সে এখন নানাভাবে অর্থনৈতিক, সাংস্কৃতিক, চাকরি, পেশাগতভাবে দিক, গতি, গন্তব্য সমন্বিত একটি ব্যক্তিত্ব, মাল্টিফাংশনাল ডাইমেনশনালি। তার গর্ভবতী হওয়াটা অনেক সম্পর্কে, অনেক ক্ষেত্রে এবং অনেক দিকের সূত্রে স্পন্দিত প্রতিক্রিয়ার নির্ণয়েও একটা দীর্ঘমেয়াদী ভাবনা চিন্তা পরিকল্পনার বিষয়, যা আগের দিনে ছিল না। পুত্রের বেলাতেও যেমন, পুত্রবধূর বেলাতেও তেমনি তার নিজস্ব প্রস্তুতি, অর্জন, অধিকার সৌপার্জিত, দীর্ঘ অনুশীলন, পরিশীলন, প্রচেষ্টার সম্পদ। ওকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে সিদ্ধান্ত গ্রহণের। একদিকে তার অর্জিত, প্রাপ্ত, প্রতিষ্ঠিত ব্যক্তিত্বকে অধিকার, অন্যদিকে জৈবিক, পারিবারিক, সামাজিক দায়। পুরুষকে এই দ্বন্দ্ব ভোগ করতে, কিছু থেকে অনেক ত্যাগ করতে বা সিদ্ধান্ত নিতে হয় না, কিন্তু অংশ নিতেই হয়, কারণ দাম্পত্যের দাবি। গ্রাহ্য বিকল্প অন্বেষণে, সিদ্ধান্ত গ্রহণে নারীকে অগ্রাধিকার দিলে এবং অন্য সকলে নিজ দায় দায়িত্ব, অধিকার, কর্তব্য সঠিকভাবে তুলে ধরলে মনোমত সম্মত সিদ্ধান্ত সম্ভব। কিন্তু তা ঘটে না। কেন ঘটে না তা আমরা সবিস্তারে বিশ্লেষণ করেছি। সেই অহংকার, ইগো, ধারণা, বিশ্বাস, জেদ, একদেশদর্শিতা, স্বার্থান্বেষণ ইত্যাদি, যা প্রভূত বিড়ম্বনার কারণ হয়ে দেখা দেয়। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন সে অবশ্যই সকলের হয়ে যাবে, কিন্তু ধরনের, বহনের, পূর্ণায়নের সময় সে একমাত্র জৈব মাতার দায়িত্বে দিনে, সপ্তাহে, মাসে একের মধ্যে দুই হয়ে সমবায় সম্পর্কে অবস্থান করবে। ভাবার নয় এই সবিশেষ দিকটির কথা। তৃতীয়, সন্তান ধারণের সময় নির্ণয় নিয়ে মতভেদ ছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন, যথার্থ অযথার্থ নিয়ে মতভেদের কারণ হতে পারে। সগর্ভা বা পোয়াতি অবস্থায় কখন, কোথায়, কতদিন থাকবে বা থাকবো, হাসপাতাল, নার্সিংহোম, আর্থিক দায়িত্ব, খাওয়া দাওয়া ব্যবস্থা ইত্যাদি এবং যত্নআত্তি নিয়ে অকারণ সকারণ ভাবনা, দুর্ভাবনা, অহেতুক মনোকষ্ট, মতভেদ, দ্বিধাদ্বন্দ্বের জন্ম দিতে পারে। মা সন্তান তত্ত্বাবধান গ্রন্থের বিস্তারিত মনোবৈজ্ঞানিক এবং ফিজিওলজিক্যাল দিকের বিশ্লেষণ করেছি। প্রসূতি ও সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সদর্থক, নেতিবাচক, টেনশন, বিচিত্র বিভিন্ন প্রতিক্রিয়া ঘটায়, ব্যক্তিতে বিভেদ, মনান্তরের সূচনা করে। এমনটি প্রধানত পুরনো ধ্যান ধারণা, অজ্ঞতা, সংস্কার, বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে নতুন ধ্যান ধারণার বৈপরীত্য ঘটে থাকে। দুপক্ষের বা সব পক্ষেরই মুখ ভার হয়, মন কষাকষি চলে। ভবিষ্যতের সফলতা মতো ছোটোখাটো অতীতকে প্রায় ভুলিয়ে দেয়, কিন্তু অসাফল্যবোধ অনাগত ভবিষ্যতের কোনো কারণে কোনো পক্ষকে পীড়ন করলে নানাভাবে অতীত তাজা হয়ে দ্বিতীয়বার আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অসাফল্যবোধ প্রসূতির মনে কম ঘটে, শ্বশুর শাশুড়ি বা স্বামী বা পরিজনদের মনে বেশি তাপের সৃষ্টি করে। পুত্র বাসনায় অসাফল্য, বর্ণের চেহারায় স্বাস্থ্য ঘাটতি, অকারণ অর্থ ব্যয়। এখন অনেকেই সিজারিয়ান বাচ্চা চায়, যা শাশুড়িদের পছন্দ নয়, কারণ তা স্বাভাবিক নয় ইত্যাদি। চতুর্থ, অনেক স্ত্রীর মনে এই সগর্ভ অবস্থায় স্বামীর প্রতি সন্দেহ শুরু হয় বা পুরনো সন্দেহে নতুন করে পালক যোগ হয়। সেক্স বঞ্চিত অবস্থায় স্বামী কি করছে না করছে তাই নিয়েই মনে তোলপাড় চলে এবং তারই ফলে অনেক স্ত্রী নিজের অকারণ সকারণ সন্দেহের মানসিকতায় নিজেই জড়িয়ে যায়। সন্দেহকে সিদ্ধান্তে পৌঁছে দেয় আর দ্বৈত জীবনে অশান্তির আগুন জ্বেলে দেয় বা জ্বেলে নেয়। ধিকি তাপমাত্রা অবস্থা থেকে সন্দেহের আগুন লিলিহান হয়ে অঘটন ঘটাতে পারে, কারণ কোনো পক্ষই মনোবৈজ্ঞানিক পথে প্রকরণে সন্দেহের নিরসনের চেষ্টা করে না, বরং একাধিকবার বলা স্বভাবের প্রভাবে একের পর এক ভ্রান্ত পথ প্রকরণ গ্রহণ করে স্বনাশের পথ নেয়। অনেক স্বামীর মনে সর্বাবস্থায় তাদের ধারণা, বিশ্বাস, সংস্কারের কারণে চাকরি, ব্যবসা, পেশায় নিযুক্ত স্ত্রীদের বিষয়ে সন্দেহ প্রত্যক্ষগতভাবেই সত্য সঠিক বলে মনে হয়। তাদের খগুলি প্রতিনিয়তর প্রমাণ সংগ্রহ করে সর্বগ্রাসী হয়ে ওঠে। সবিশেষ যদি স্ত্রী সুশ্রী, সুন্দরী, সপ্রতিভ, বাকপটু এবং মেলামেশায় দক্ষ হয়, তাহলে তো কথাই নেই। সন্দেহ একপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক, সর্বদাই সর্বক্ষেত্রেই সম্পর্ক নাশক হতে বাধ্য। মতান্তর, তর্ক, ঝগড়া, বিতণ্ডা, জেদ, প্রতিশোধ, স্পৃহা, হিংস্রতা ইত্যাদি নীতি আবেগ ক্রমশ উভয় পক্ষকেই গ্রাস করে নেয় এবং অনিবার্যভাবেই বিচার বিশ্লেষণকে দূরে ঠেলে দেয়। বিদ্যা অক্ষম হয়ে পড়ে, বৈদ্য অসহায় বোধ করে, দৈব মুখ ও বোধির ভূমিকা নেয়। যারা বিশ্বাস করে, যারা করে না, তাদের বেলায় দৈব সর্বদাই মুখ ও বোধির বা অস্তিত্বহীন। একমাত্র বা সক্রিয় ও সত্য বলে মনে হয় তার নাম বিভেদ, বিচ্ছিন্নতা, ডাইভোর্স।
পঞ্চম, মধ্যজীবনের শুরুতে গৃহিণী যখন সন্তান স্বামী সংসার নিয়ে হিমশিম খায়, নাস্তা নাবুদ হয়, তখন সে প্রায় স্বামীকে সঙ্গে বা কাছে পায় না। হাঁপিয়ে ওঠা দেহে মনে সে একটু আকাশ খোঁজে, সঙ্গ নৈকট্য পেতে পরিচিতদের মধ্যে কাউকে না কাউকে কাছে পাশে পেতে চায়। এই চাওয়া পাওয়াটা তার স্বামীর বেলাতেও সমান প্রযোজ্য বা অধিকতর সত্য হয়ে দেখা দেয়। গৃহে সদাব্যস্ত ত্রস্ত গৃহিণী বাণী স্ত্রীকে প্রশাসনিক ব্যক্তি বলে মনে হয়, বন্ধু কান্তা প্রেয়সী বলে মনেই হয় না। তাই সেও একটু মুক্ত মন, মুক্ত আকাশের সন্ধান করে। চেম্বারের একান্তে কথা বলা প্রকাশিত মন জেনেই বলতে পারি যে এই খোঁজ সন্ধান স্ত্রী স্বামী উভয় ক্ষেত্রেই সত্য। তাদের দমবন্ধ গৃহ পরিস্থিতি থেকে শ্বাস প্রশ্বাসের জন্য একটা উদার মাঠ, প্রশস্ত আকাশ, সংবেদনশীল মনের খুবই প্রয়োজন বলেছে। শেয়ারিং মনের ভার লাঘব করার মতো একটা মন না থাকলে তারা বাঁচবে কি করে? কাছের লোকটিকে দূরে করে দিয়ে দূরের কাউকে কাছে করে পাওয়ার এই যে আকুতি ইচ্ছা, একে কি বলা যাবে? যা সহজে প্রাপ্য, ইচ্ছে করলে যাকে কাছের করে নেওয়া যায়, তাকে ছেড়ে কেন এই তালাশ? ভ্রান্তি নয়। বিন্দু বিন্দু জলকানা ভরেছে সাগর, বিন্দু বিন্দু বালুকণা গড়েছে মরুভূমি, বিন্দু বিন্দু তিক্ততা, বিরক্তি, মনোমালিন্য, মতভেদ বিন্দু না থেকে সিন্ধু ঘটিয়েছে। তাই হেথা নয় অন্য অন্য কোনোখানে মন ছুটে যায় নৈকট্যের সন্ধানে। এরা এখন পাশে পাশে থেকেও কাছের থাকে না। একই গৃহে বৃত্তে থেকেও একই দাম্পত্য বৃত্তে থাকে না। এমনকি একই বিছানায় শুয়েও পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ হয়ে জীবনযাপন করে, অথবা আইনের অপারেশনে সুস্থ হতে চায়, অ্যাম্পিউটেশন, ডিভোর্স। ষষ্ঠ, সন্তানের শিক্ষা, আচরণ, লালন পালন, সামাজিকীকরণ ইত্যাদি বিষয়ে নিদারুণ সব সংঘাতের কারণ হয়ে ওঠে। কমপক্ষে 3টি দৃষ্টিভঙ্গি, প্রথা, প্রকরণ এবং উদ্দেশ্য অভিপ্রায় পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। শ্বশুর শাশুড়ির, পিতৃদেবের এবং গর্ভধারিণী মাতৃদেবীর একদল উত্তরসূরিকে মনোমতো তৈরি করতে প্রথাসিদ্ধ ট্র্যাডিশনাল পিরিয়ডিক ধ্যান ধারণায় নির্দেশ, উপদেশ, নিয়ন্ত্রণ প্রবণ থাকে। পিতৃদেব আহরিত জ্ঞানের সঙ্গে মা বাবার পথের বিরোধ সত্ত্বেও তাদের মর্যাদার মূল্য দিতে দ্বন্দ্বাক্রান্ত, কনফিউজড, কর্তব্য বিমূঢ় আর গর্ভধারিণী গর্ভের একচ্ছত্রতার কারণে আধুনিক বিজ্ঞানসম্মত পথে সন্তানকে গড়ে তুলতে চায়। মাঝে মাঝেই তুলকালাম বেঁধে যায়, সন্তানের বর্তমান ভবিষ্যৎ নিয়ে তরজা শুরু হয় এবং গৃহ প্রত্যাগত পুত্রটি পথ খুঁজে না পেয়ে অ্যাস্ট্রিচ পাখি হয়ে নীরব থাকে। শিক্ষিত, যোগ্য এবং আগ্রহী মা হলে তার অধিকার প্রাথমিক, দায়িত্ব প্রধান, জৈবিক, মনোবৈজ্ঞানিক, বুদ্ধিজ কারণে একই গুণসম্পন্ন, যোগ্যতা সম্পন্ন পিতা হলে এবং আগ্রহী হলে এইটি মাত্রামাপে পিতাদের অনেক কম থাকে, একাধিক কারণেই কম থাকে বলে। পিতার অধিকার পার্শ্বিক, দায়িত্ব সময় কেন্দ্রিক, যতক্ষণ কাছে সামনে থাকে ততক্ষণ, এবং শাসন কেন্দ্রিক থাকে, স্বভাবজ, মানসিক, অ্যাস্ট্রিচ প্রভৃতির কারণে। শ্বশুর শাশুড়ির অধিকার অর্জিত, প্রত্যক্ষ নয়। দায়িত্ব কল্প ভাবালুতার দান, কিন্তু সংস্কারের আবেগের বশে 100 ভাগ অধিকার ও দায়িত্বের বোঝা ঘাড়ে নিতে চায়। সন্তান কেন্দ্রিক যাবতীয় ঝামেলার, মতভেদের, মতদ্বৈধ মনন্তরের উৎস সুতরাং পুত্রটি বা স্বামীর কারণ সে 2টি প্রধান ভুল করে। 1, মা বাবাকে বোঝায় না, প্রাথমিক, মাধ্যমিক, প্রান্তীয় অবস্থান বিষয়ে পরিষ্কার করে বলে না যে তাদের উপদেশ নির্দেশ দেওয়ার অধিকার আছে, যখন এবং যেমনভাবে তা চাওয়া হবে। বোঝায় না যে ডায়ার্কি বা দ্বৈত অধিকার উৎস সন্তানের পক্ষে ভালো নয়। 2, নিজে পালাতে চাই দায়িত্বের বোঝা থেকে এবং তাই স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এবং নিজে নিরপেক্ষতার ভান করে কাল নেমি হয়ে বিশুদ্ধ ভদ্র থাকতে চায়। ফল যা হবার তাই হয়, দুর্জয় অবস্থা দীর্ঘায়িত হয়। সপ্তম, সন্তান একটু বড় হলে বাল্যের শেষ দিকে বা কৈশোরের তারুণ্যের প্রথম মধ্যদিকে মা এবং বাবা সেই সন্তানকে নিজ নিজ দাম্পত্য যুদ্ধে হাতিয়ার করে ব্যবহার করতে চায়। পক্ষে টানা, সাক্ষী করা, অনুপস্থিতির সময় IBSB বা স্পাই হিসেবে কাজে লাগানো, কখনো বা ইমোশনাল এক্সপ্লয়টেশনের মাধ্যমে বিরুদ্ধে কাজে লাগানো, এবং আমার চেম্বারে, যে কোনো কাউন্সিলরের চেম্বারে অদৃশ্য হয়ে বসে শুনলে অবাক নয়, তাজ্জব বনে যাবেন, জেনে বা না জেনে মা বাবা কেমন অবলীলায় নিজ নিজ ক্ষুদ্র স্বার্থ সিদ্ধ করার জন্য কি করতে পারে, করে এবং পরিকল্পনা করেই করে। এই প্রক্রিয়ায় নিজ নিজ পিঠ হয়তোবা তাৎক্ষণিকভাবে বাঁচে, কিন্তু ভবিষ্যতের ভরাডুবি ঘটে। আর অতীব দুঃখের বিষয় এই যে নিজেরা গোল্লায় যাচ্ছে, শুধু নয়, গোল্লায় মানে বিভেদ, বিচ্ছেদ, ডিভোর্সের জঙ্গলে ঢুকে যাচ্ছে তাই নয়, সন্তানটির মনে মাথায় যা ঘটছে তা অনেক সময় পড়াশুনো, চরিত্র গঠন ইত্যাদিকে কঠিন করে তুলছে, ক্ষতি এবং ক্ষত সৃষ্টি করছে, কখনো বা ডিসঅর্ডারে ঠেলে দিচ্ছে, মানসিক অস্বাভাবিক দিকে ঠেলে দিচ্ছে।
অষ্টম, বিবাহ বহির্ভূত ভালোবাসা, প্রেম, সেক্স কাল্পনিক বা বাস্তব। অবশ্য বাস্তব বলে কখনোই প্রমাণিত হবে না, অনুমানই থাকবে এবং সুতরাং কল্পনার অংশ সেখানেও থাকবে। সন্তান কেন্দ্রিক অধ্যায়ে বিষয়টির উত্থাপন, কারণ এই যে মা বাবার এক্সট্রা ম্যারিটাল লাভ মেকিং এর পর্যায়ে চলুক বা থাকুক না কেন, যে পর্যায়ে সন্তানকে তা জানতে, বুঝতে, শুনতে এবং মতামত দিতে প্রেরণ করা হয়। অনেক সময় সন্তান নিজেই নিজের মতো করে মা বা বাবাকে একান্তে নৈতিক পথ নির্দেশ দিয়ে থাকে। তেমন বয়স, বুদ্ধি, অভিজ্ঞতা, অধিকার যখন সন্তানের মধ্যে দেখা দেয়, প্রত্যক্ষের সত্য বলে জানালাম। এমন একটি পরকীয়া প্রেম জালে আবদ্ধ মা বাবা ভুলের পর ভুল করে সম্পর্ককে, সংসারকে এবং সন্তানকে একই সঙ্গে বিপর্যয়ের ঘাটে টেনে নেয়। কী কী হতে পারে? পুরুষ একা পরকীয়ায় আবদ্ধ, ঘটনা অথবা অনুমান। স্ত্রী একা আক্রান্ত, একই। উভয়ই আক্রান্ত, একই। এবং এই অবস্থান কখনোই প্রমাণ করা যাচ্ছে না, কিন্তু উভয় পক্ষ ওই হাতে নাতে প্রমাণ উদ্ধার করে নিশ্চিত হয়ে বসে আছে। এইসব ক্ষেত্রে যৌথ পরিবার বাধা সৃষ্টি করে। ছোট পরিবার, সুখী পরিবারেই এমনটি তীব্র থেকে সুতীব্র আকার নেয়। এরা নিজেরা সমাধান করতে গিয়ে জটিলতা বাড়িয়ে তোলে। মনোবৈজ্ঞানিক বিশল্যকরণীর খোঁজ না করেও বিষভাণ্ড সেবন করে বা করার এবং একসময় শুধুমাত্র বিভেদ, বিচ্ছেদ, ডিভোর্সের সরলরেখায় না চলে ভারতীয় দণ্ডবিধির ধারা উপধারায় জড়িয়ে কখনো বা 302 ধারার শিকার হয়ে পড়ে। রক্ত মস্তিষ্কে খড়িত হলে অপরের রক্ত অন্ত্রে, মাটিতে, দেয়ালে ছাপ ফেলতেই পারে। নবম, তাৎক্ষণিক জৈবসয়ের তাড়না দাম্পত্যের বিচারশীল দীর্ঘস্থায়ী সম্পর্ককে নষ্ট করে। এরা অবশ্যই সুখ, শান্তি, আনন্দ, সুন্দরকে চায়, কিন্তু বেনারসি বা একটি রঙিন টিভি অথবা ক খ গ এমনভাবে তীব্র তাজা চাপ সৃষ্টি করে যে তখন আর দাম্পত্যের অভিপ্রায় বা দূরবর্তী অভিলাষা কোনো প্রভাবই ফেলে না, কিন্তু তাৎক্ষণিক উদ্দেশ্য এখুনি চায়ের চাপ পথভ্রষ্ট করে, দৃষ্টিকে আবছা করে তোলে। স্ক্রিনিং অফ ডিজায়ার বা রেগুলেশন অফ ইমোশন থাকে না। সত্যমেব জয়তেটা আমরা সকলেই মনে মনে চাই, কিন্তু যখন তাৎক্ষণিক প্রয়োজনবোধ, প্রলোভন, চাহিদা চেপে ধরে তখন অফিসের জিনিসপত্র, প্রার্থীর কাছ থেকে উৎকোচ ইত্যাদি প্রভৃতি করে বসি। বিচারশীল স্বকে কাজে লাগিয়ে চিন্তার পুনর্গঠনেই এই সমস্যার সমাধান। পয়েন্ট 9, বিভেদ, বিচ্ছিন্নতা, ডাইভোর্স। বিভেদ। দাম্পত্যে দুইটি মনের সম্পর্ক ঘটে, দেহেরও, কিন্তু ভেদ ঘটে না। ভেদ ঘটে মনের বিভিন্ন বাসনায়, অনুভব, আবেগে, চিন্তাভাবনা, বিচারে। এই ভেদের কারণ বহু, অসীম, বিচিত্র। বিষয়, সমস্যা, বস্তুকে কেন্দ্র করে ঘটতে পারে, ঘটেই থাকে। তার পিছনে দৃষ্টিভঙ্গি, ধারণা, বিশ্বাস, ব্যক্তি, স্বভাব, বৈশিষ্ট্য, অবচেতনের গঠন, প্রভাব, উদ্দেশ্য, অভিপ্রায়, লক্ষ্য, রুচি, বৈচিত্র্য, লাইফস্টাইল এমতো শত শত বিষয়, প্রবণতা, উপলব্ধি কাজ করে থাকে। দাম্পত্যে দেহের ভেদ অভেদ অনেক ভেদাভেদের সূচনা করেই থাকে, কিন্তু তার কারণ সবসময়ই মানসিক হয়। মনটি আর 5টির মতো একটি ইন্দ্রিয়ও যেমন, তেমনি যাবতীয় প্রত্যক্ষ যজ্ঞের হোতা, কর্তা, নিয়ন্তাও বটে। আর দুইটি মন যখন কোনো না কোনো কারণে একটি অন্যটির থেকে দূরে সরে যায়, তখনই সেসব ছোট ছোট মনান্তর, মন ভেদের ক্ষণে ক্ষণে যদি তার যথাযথ সামঞ্জস্য, মিল, মীমাংসা ঘটিয়ে না রাখা হয়, তাহলে ক্রমশ একদিন অসেতুযোগ্য দূরত্ব ঘটে যেতে পারে। এমনটি ঘটলে অসেতুযোগ্য ব্যবধান, বিভেদ ঘটে গেলে পাশাপাশি থাকলেও কাছাকাছি থাকা আর সম্ভব হয় না, মনের কাছাকাছি থাকাটা কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থাকে বলেছি বিভেদ। মনের বিভেদাক্রান্ত, বিভেদক্লিষ্ট দাম্পত্যের উদাহরণ প্রতিটি দম্পতির দৈনন্দিন জীবন। কম বেশি সামঞ্জস্য, মিল, মীমাংসা ঘটিয়ে তারা দৈনন্দিন জীবন যাপনও করে কারণ বিভেদের গুণ পরিমাণ কখনো মিল অভেদের তুলনায় অনেক অনেক কম। আর শরীরবিজ্ঞানের, মনোবিজ্ঞানের নীতিতে মৃদু বাধা, টেনশন, অমিল, অধিকতর শক্তির ইচ্ছার যোগান উৎসটি খুলে দেয় বলে শরীর অনেক বেশি সক্ষমতা প্রকাশ করতে পারে, মন অনেক বেশি ইচ্ছার প্রণোদনা অনুভব করে। এই অধিক খরিত ক্ষমতা আর অধিক প্রবাহিত ইচ্ছার শক্তি স্বাভাবিকভাবেই সম্পর্কের অভেদকে দৃঢ়তর করে রাখে। মৃদু খুনসুটি, অভিমান, গোসা করা থেকে ছোটখাটো ঝগড়া বিবাদ ওই শক্তির প্রবাহের কারণেই অধিকতর নৈকট্য সৃষ্টি করতে সক্ষম। যখন নৈকট্যের শারীরিক সেতুটি স্পন্দিত অথবা মিলনের অভেদের বাসনাটি সজীব থাকে, মিল গাঢ় হয়। কিন্তু একটা মাত্রা পার হয়ে গেলে যেমন গুণগত পরিবর্তন ঘটিয়ে সেই শক্তি, ক্ষমতা, ইচ্ছার ঘাটতি সূচিত করে, তেমনি মানসিক সদিচ্ছার, সদর্থক ইচ্ছার পতনও ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কে যখন ছোট ছোট বিভেদগুলিকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, সামঞ্জস্য মিলের চেষ্টা অকারণ অহেতুক বলে মনে করা হয়, তখনই বিষবৃক্ষের বীজ বপন করা হতে পারে। ছোট ছোট কথা, ক্ষুদ্র ক্ষুদ্র
ব্যথা, সামান্য সামান্য আঘাত বিন্দু বিন্দু মানসিক রক্তক্ষরণ ঘটায়। নৈকট্য একাত্মতা মৃদু মৃদু আঘাতে শিথিল হতে থাকে। এই অবস্থাকে লঘু করে দেখা ও কিছু নয় বলে ভাবা অথবা সচেতনভাবে এড়িয়ে যাওয়া উভয়ের জন্য এবং উভয়ের পক্ষেই মারাত্মক ভুল। স্লো পয়জনের মতো ক্রিয়াশীল থেকে বিভেদকে অনিবার্য করে তুলতে পারে। বিভেদাক্রান্ত দম্পতি একই গৃহে সংসারে থাকে, সন্তান সন্ততি ধারণ লালন পালন প্রসব করে, লালন পালন করে এবং একই সময়ে সঙ্গে বিভেদাক্রান্ত মনের প্রকাশও করে। ঝগড়া, বিবাদ, বাদ প্রতিবাদ, তর্ক, আক্রমণ, মান অভিমান এবং ইত্যাদি প্রতিবাদের ভাষায় বিষাক্ত বা দংশিত মনের ভাব প্রকাশ করে। মৌন মুখ মান অভিমান থেকে মৃদু মন্দ প্রতিবাদ প্রতিরোধের সময়ে যদি এরা সচেতন হয়ে মনোবৈজ্ঞানিক পথ প্রকরণ এ অমিলকে মিলে, অসামঞ্জস্যকে সামঞ্জস্যে, বিভেদকে অভেদে পুনরায় সংস্থাপন করে নেয়, তাহলে তখনও দাম্পত্যে মধুরের আবহন করা সম্ভব হয়। কিন্তু মনের স্বরূপ কারণে নীতির প্রাধান্যে ব্যক্তিগত ইগো ইত্যাদি পথ রোধ করে। মধুর আর ফিরে আসে না, কারণ মধুরের আবাহনের চাইতে ইগোর তৃপ্তি অন্যায়ভাবেই প্রধান হয়ে থাকে। বিভেদাক্রান্ত দম্পতি সারা জীবনই ওই একরকম করে দাম্পত্য জীবন যাপন করে যায়। শত শত মতান্তর যে তীব্র বৃহৎ বিভেদের সৃষ্টি করে, তার তুলনায় সেই অনুভূত নীতি প্রত্যক্ষের তুলনায় আর্থিক সুরক্ষা, সামাজিক সম্মান, সন্তানের প্রতি দায়বদ্ধতা, সহজে কঠিন পাওয়া ভোগ্যদ্রব্যের ভোগ উপভোগ এবং অপরের কাছে স্বাধিকার প্রমাণ প্রতিষ্ঠার বাসনা অনেক বেশি বাস্তব, কাঙ্ক্ষিত, উপভোগ্য বলে মনে করে। এই মনে করে বলেই নৈকট্যহীন প্রীতিচ্ছিন্ন ভেদাক্রান্ত দুটি জীবন একই ঠিকানায়, একই গৃহে, হয়তোবা একই কক্ষে রাত্রি যাপন করে চলে। এদেরই দু চারজন সামনে বসে কষ্ট যন্ত্রণা দুঃখের বিষয়গত প্রত্যক্ষের কাহিনী বলে যায় বলেই মনোবিজ্ঞানীরা সাইন বা সিমটমগুলি দেখে যান, বুঝে যান, চিনে যান। শত শত বাস্তবের দড়িদড়ায় বাঁধা পড়ে থাকা এইসব বিভেদাক্রান্ত স্বামী স্ত্রী একা একা গৃহে আর্তকান্নায় ভেঙে পড়ে। একই সঙ্গে হলে ফেলাইন কেলাইন ঝগড়ায় সামিল হয়ে ক্যাথারসিস ঘটায়। ফাঁকা সময় পেলে পরকীয়ায় আকাশের নীল বাতাসের অক্সিজেন আর জীবনের স্বাদ গ্রহণ করে স্বস্তি পেতে চায়। গৃহের ভিতটিকে সম্বল করে যাবতীয় এডিফাইসকে, বিনির্মাণকে অসত্য, অস্থির, অর্থহীন করে তোলে। গার্হস্থ্য জীবনকে বিস্বাদ করে তুলে বাইরের জীবনের প্রতি চাতক মনে আগ্রহে দিনাতিপাত করে। এরা বিভেদ নিয়েই বাঁচে, কারণ বিচ্ছিন্ন হওয়ার শক্তি পায় না, ডিভোর্স করে নতুন করে বাঁচার চেষ্টা করতে ভয় পায়, অথবা লাইন অব লিস্ট রেজিস্ট্যান্স অনুসরণ করে গাছের এবং তলার মানসিকতায় তৃপ্ত হয়। বিচ্ছিন্নতা অনুসারী স্বামী স্ত্রী তাদের বিভেদকে ছিন্ন অস্তিত্বে বহন করে। জেনেছি যে এরা একই ছাদের নিচে একই আবাসনে থাকে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই একে অপরের ছায়া মাড়ায় না, সম্পর্কে আসে না, যোগাযোগহীন এক নিজ নিজ সৃষ্ট কোকুনের মধ্যে ঘেরাটোপ জীবনে সরে যায়। আর্থিকভাবে সচ্ছল হলেই এবং মানসিকভাবে শান্ত দৃঢ়তার মালিক হলেই এমনটি সম্ভব। বিভেদের বেলায় ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, বিচ্ছিন্নতার ক্ষেত্রে থাকে না। সম্পর্কটি যেন মরুভূমির তপ্ত বালুরাশিতে হারিয়ে যায়, অথবা অসংবেদনযোগ্য প্রতিক্রিয়াহীন প্রবাহ পায়। স্বামী এবং স্ত্রী উভয়েই চাকরি করে। 24 বছরের বিবাহিত জীবন, 22 বছরের কন্যা সন্তান, 21 বছরের বিচ্ছিন্ন জীবন। স্বামী কাউন্সেলি, স্ত্রী অনিচ্ছুক, কন্যা অনগ্রাহী, স্ত্রী সন্দেহ। স্বামীর ভাষায় প্রত্যয়, নিশ্চয়তা, একদিন এক মুহূর্তে বিনা সূচনায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ঘোষিত বিচ্ছিন্নতা। বিস্ময়কর দৃঢ়তা, অভাবিত সিদ্ধান্ত, দুঃসহ পরিস্থিতি। বিচ্ছিন্নতার পিছনে একটা ভয়ঙ্কর জেদ, দৃঢ় প্রতিজ্ঞা, শাস্তি দেওয়ার জ্বালাময়ী বাসনা অত্যন্ত উগ্রভাবে উপস্থিত থাকে, কিন্তু নির্বাক সেই শাস্তি প্রতিশোধ বাসনাটি প্রতিপক্ষকে দুরূপনীয় পরিস্থিতিতে আটকে রাখে, ডিভোর্সের পথটিও বন্ধ করে দেয়। এই উদাহরণে একটা শান্ত হিংস্রতা প্রকাশ পাচ্ছে। অশান্ত হিংস্রতার নমুনা পাওয়া যাবে যেখানে এক পক্ষ দূরে সরে যায় কিন্তু মুক্তির পথ বন্ধ করে দেয়, ডিভোর্সে নারাজ হয়ে পথ রোধ করে। এই বিচ্ছিন্নতায় স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সদর্থক নঙর্থক ক্রিয়া প্রতিক্রিয়াই থাকে না, থাকে শুধু একটা অস্বীকার। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, উকিল মোক্তার যোগাযোগ করলে সেই নাটি ছিটকে বেরিয়ে আসে। মুক্তি সে কখনোই দেবে না, চাইলে সেই মুক্তিকে অর্জন করে নিতে হবে সমাজ, রাষ্ট্র বা আইনের সাহায্যে। এই দুই রকমের মানসিকতা ব্যক্তিত্বই নিজেরা সমিধ হয়ে, জ্বালানি হয়ে অপরকে পড়ায়। নিজেরা পড়ে কিনা তা বলতে পারবো না, কারণ উভয় ক্ষেত্রেই সেই পক্ষের বক্তব্য মনোভাব জানার সুযোগ হয়নি। একটি তৃতীয় রকমও আছে, যেখানে স্বামীর মুক্তির পথ বন্ধ করে রেখে নিজে যথেচ্ছ ভোগের পথ ধরেছে। পারলে আইনের বেড়াজালে ভেদ করে বেরিয়ে যাও, আমি সুযোগ করে দেব না। এরা নানা কৌশলে বুকে বসে দাড়ি ওপড়ানো এবং বাইরে গিয়ে সুখাদ্য অখাদ্য কুখাদ্য ভক্ষণের পথ ধরে। এটাকে বলা যায় আক্রমণাত্মক সক্রিয় বিচ্ছিন্নতা।
কেন এই বিচ্ছিন্নতা? নিষ্ক্রিয় হিংস্র বিচ্ছিন্নতার বেলায় কোনো ঘটনা, বিষয়, ভাবনা হঠাৎ আগ্নেয়গিরির মতো উদ্ভিন্ন হয়ে সম্পর্ককে নস্যাৎ করে ভস্মাচ্ছাদিত করে দেয়। নির্বাপিত আগ্নেয়গিরি হয়ে যাবতীয় জান্তব প্রকৃতিকে আবেগীয় জেদের নির্মম নিয়ন্ত্রণে চেপে রেখে দৈনন্দিন জীবন যাপন করে। হঠাৎ অগ্নুদ্গার ঘটলেও উদ্গারটি কখনোই হঠাৎ একদিন হয়ে প্রকাশ পায় না। ধিকি ধিকি জ্বলনের সময় সঠিক মনোযোগ দিয়ে সেই জ্বলুনির নিরসন করা হয়নি বলে এমনটি ঘটে। বারবার বলেছে যে ছোট ছোট ঘটনা বলে কোনো ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক নয়। মৃদু অভিযোগ, প্রতিবাদ, মনোবিক্ষোভগুলিকে হিমশৈলের গ্লেশিয়ারের মতো মনে করা উচিত। যখন একপক্ষ এইসব অভিযোগ ইত্যাদির প্রতি স্বভাবজ কারণে অথবা মনোবিজ্ঞানের অজ্ঞতাজনিত কারণে উপেক্ষা দেখায়, তখন দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতে নিউটনের তৃতীয় নিয়মে ক্যাথারেসিস ঘটাতে পারে। কিন্তু কখনো কখনো ব্যক্তিত্বের স্বরূপে কারণে নিউটনের তৃতীয় নিয়ম ক্রিয়াশীল হয়ে এমন অগ্নুদ্গম ঘটিয়ে থাকে। এইসব ক্ষেত্রে জান্তব প্রতিহিংসা যেমন হিংস্রতার জন্ম দেয়, তেমনি আবেগতাড়িত বিচারবুদ্ধি, দৃঢ়তা, জেদ, বিদ্রোহকে নিয়ন্ত্রণ করে নীল আগুন ছড়িয়ে দেয়। সক্রিয় হিংস্র বিচ্ছিন্নতার বেলায় সব বিষয়, ঘটনা, ভাবনা একই রকম হলেও ব্যক্তিস্বরূপে হিংস্রতার স্বার্থসিদ্ধির হাতিয়ার হয়ে প্রকাশ পায়, নিয়ন্ত্রণে থাকে না। নির্বাচিত প্রতিহিংসা পরায়ণতার পথ নেয়, বিচ্ছিন্ন থেকেই অপরকে ছিন্ন ভিন্ন করে দিতে চায়, তাতেই আনন্দ পায়, সার্থকতার বোধ তুষ্ট হয়। তাই এরা ডগ ইন দ্য মাঞ্জার এর পথ ও ছাড়তে চায় না। অপরের জন্য নারকীয় জীবন ধার্য করে এরা নিজেরাও এক ধরনের নারকীয় তৃপ্তি, হিংস্র আনন্দ উপভোগ করে। নিজেদের কর্তৃত্ব নাকের বদলে পরের যাত্রাভঙ্গে জীবনের শান্তিনাশে উন্মার্গ সন্তোষ লাভ করে। এই নাক কাটা বাস্তব নয় বলে, রক্ত ঝরে না বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করে। এই রকমের তামসিক আচরণের প্রধান কারণ দ্বিপ্রান্তিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্রমনিম্নগামী জান্তব ক্রিয়ার শৃঙ্খল, চেইন অব অ্যাকশন রিয়াকশনস, অনিয়ন্ত্রিত ক্রমবর্ধমান হিংস্রতা এবং একদিন সেই কারণেই মানসিক সম্পর্কের ছিন্ন হয়ে যাওয়া। তখনই সেই বিভেদ আর বিষয়কেন্দ্রিক, সমস্যাকেন্দ্রিক না থেকে ব্যক্তিকেন্দ্রিক মাৎসর্যে পৌঁছে গিয়ে প্রতিশোধ স্পৃহাকে লেলিহান করে তোলে। সময় মতো ফাইটিং হয়নি বলে, সঠিক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ায় বিষয় সমস্যার সমাধানের পথ নেওয়া হয় না বলেই আগুন ছড়িয়ে যায়। বিষয় সমস্যাকে ছাড়িয়ে গিয়ে ব্যক্তি সম্পর্ক সংসারকে পড়াতে চায়, মনের জ্বলনি পড়ুনিকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পৈশাচিক আনন্দ আহরণ করতে চায়। ব্যক্তিগত মানসিক বিভেদ প্রাথমিক দুর্যোগের সংকেত বহন করে। সময়ের একটি ফোঁড় অসময়ে নয়টিকে বাঁচায়। স্টিচ ইন টাইম সেভস 9। তুচ্ছ তাচ্ছিল্য করে সেই বিভেদকে নিউটনের তৃতীয় নিয়মের স্বভাবে বিচ্ছিন্নতার যে কোনো প্রকারে ঠেলে নিতে পারি। যখন জান্তব স্বভাব ক্রিয়াশীল হয়, রুচি সংস্কার কার্যকর না হয়, বিচারবুদ্ধি রসাতলে যায়, তখন বিচ্ছিন্নতার তৃতীয় প্রকার হিংস্র পৈশাচিক প্রতিক্রিয়া সমূহ প্রকাশ পায়। আর যখন দুপক্ষ কম বেশি সমানভাবে রুচি সংস্কারের স্বকে এবং বিচার বিচক্ষণতার সদয়কে ক্রিয়াশীল রাখে, তখনই ডিভোর্সের সম্ভাবনা দেখা দেয়। ডিভোর্স তাই বেঠিক মনোভাব, সম্পর্ক, যৌথ জীবনে গ্রাহ্য রুচিশীল প্রক্রিয়া, নীতি অবস্থান থেকে বাঁচার, বেরিয়ে আসার সামাজিক আইনসম্মত পথ। এমনটা তখনই হয় যখন দুই প্রান্তই সামাজিক সাংস্কৃতিক মন নিয়ে আইনের সাহায্য নেয়। বিষয়টা যেমন সর্বক্ষেত্রে নেগোশিয়েট সেটেলমেন্ট দীর্ঘ টানাপোড়েনের পর অথবা দীর্ঘ বা লক্ষ্য কথার পর ঘটে, ডিভোর্সও তেমনি একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট, দীর্ঘ টানাপোড়েনের পর বা বহু আলোচনার শেষ প্রান্ত অবস্থান। ডিভোর্সকে বলা যায় একটা সম্পর্কের মিসক্যারেজ, ব্যর্থতা, গর্ভস্রাব। বলা যায় একটা সদর্থকের অপমৃত্যু, একটি প্রতিজ্ঞার অপহনব অস্বীকার, একটি সুস্থ সম্ভাবনার অসুস্থ গিলোটিন অ্যাবরেশন অপমৃত্যু এবং ইত্যাদি। কেন এমন করে বলা যায় দেখা যাক। প্রথম, সব সম্পর্কই হয় পারিবারিক উৎসে আজন্ম লালিত, যেমন ভাই বোন, মা বাবা, দাদু দিদা ইত্যাদি, অথবা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ায় চালাই বাছাই করে পাওয়া, যেমন বন্ধু, মিত্র, শত্রু, দুশ্মন এবং যাবতীয় ক্ষেত্র কর্ম সময়কেন্দ্রিক তুত সম্পর্ক, যেমন প্রথম প্রকারের প্রাকৃতিক, দ্বিতীয় প্রকারকে গঠিত সম্পর্ক বলা যাক। কোনো ক্ষেত্রেই কোনো সচেতন প্রতিজ্ঞা নেই, ঘোষণা নেই, পরিকল্পনা স্বীকৃতি নেই। যা আছে প্রথম থেকে সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক প্রথার প্রকরণ। দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগততা, মানলে হয়, না মানলে নাই। এবং দ্বিতীয় উপাদানটি উভয় ক্ষেত্রেই যৌনতার অভাব, অনুপস্থিতি। এবং তৃতীয় এবং পূর্বস্বীকার উপাদান আছে নেতিবাচক, যা এই যে দ্বিমাত্রা সম্পর্কে প্রজন্ম গড়ার একক হিসেবে কোনো দাবি নেই। কেন এই ভূমিকা তাই বলি। একটি তৃতীয় প্রকারের সম্পর্ক আছে, দাম্পত্য সম্পর্ক, যেখানে প্রাকৃতিকতা নেই, তাই আজন্ম নয়, প্রথম প্রকারের মতো নয়। গঠন আছে, কিন্তু প্রতিজ্ঞা আছে, ঘোষণা আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে, যা গঠিত সম্পর্কে নেই। যেখানে সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক প্রথা প্রকরণের সঙ্গে সঙ্গে ব্যক্তিগততা ওতপ্রোতভাবে হয়ে আছে।
যেখানে যৌনতা অনিবার্য ভিত হয়ে উপস্থিতি শুধু নেই, স্বীকৃতি ও মান্যতা দ্বারা অভিষিক্ত হয়ে আছে, এবং যেখানে সন্তান উৎপাদনের একক হিসেবে ভবিষ্যতের অভিব্যক্তি ধারাকে অব্যাহত রাখার পূর্বস্বীকার আছে। দাম্পত্য তাই গঠিত, ঘোষিত, প্রতিজ্ঞাকৃত পূর্বস্বীকারে অভিষিক্ত ব্যক্তিগততা দ্বারা মর্যাদাপ্রাপ্ত একটি পরিকল্পিত সমাজ সংস্কার রুচি বিচার দ্বারা প্রজন্মলব্ধ প্রতিষ্ঠান। সম্পর্ক একক শুধুমাত্র সোশ্যাল কন্ট্রাক্ট নয়, ট্রেনের কামরার বন্ধুত্ব নয়, চলমান জীবনের হঠাৎ পাওয়া দাদা কাকা ভাই নয়। সম্পর্কটির বর্তমান সদা সর্বদাই একটি দৃঢ় বন্ধনের অঙ্গীকারে অভিষিক্ত, অনুরণিত, অনুপ্রাণিত। তাই ডিভোর্সকে প্রতিজ্ঞার লঙ্ঘন, সম্পর্কের গেলেটিন বা অপমৃত্যু বলা যায়। দ্বিতীয়ত, সব সম্পর্কের ক্ষেত্রেই ভেদ, অভেদ, প্রভেদ, ভেদাভেদ ঘটে থাকে। নির্মাণ, পুনর্নির্মাণ বা সাময়িক সার্বিক বিচ্ছেদ ঘটতে পারে বা ঘটে। প্রাকৃতিক সম্পর্কে বাধ্যবাধকতা আছে বা থাকে। সেই বাধ্যবাধকতা বা দায় দায়িত্ব সামাজিক হতে পারে, নৈতিক হতে পারে, আইনানুগ বন্ধনে আবর্তিত হতে পারে। সন্তানের লালন পালনে মা বাবার দায় দায়িত্ব পূর্ণবয়স্ক বা 18 বছর বয়স পর্যন্ত আবশ্যিক। মা বাবার বয়স্ক বৃদ্ধ জীবনে দায় দায়িত্ব গ্রহণ করা সন্তানের বেলায় আবশ্যিক। অ্যাডাল্ট জীবনে আবশ্যিক নয়। সংস্কার, রুচি, মন, মানসিকতা, অবস্থা, ব্যবস্থা, পরিবর্তিত পরিস্থিতি নির্ভর মাত্র। আবেগতাড়িত অকারণ হস্তক্ষেপ সুস্থ সম্পর্কের কাঙ্ক্ষিত স্বাস্থ্যের জন্য পরিহার করার কথা অনেকেই পারে না। তাই অনেক কষ্ট, যন্ত্রণা, বিরক্তির কারণ হয়ে সম্পর্ককেই বিষাক্ত করে তোলে। দাম্পত্য সম্পর্কে এরকম কোনো সাময়িক ভেদ, অভেদ, ভেদাভেদের অবকাশ নেই। প্রতিনিয়তর চলমান ও ভেদাভেদগুলিকে বিচার বিবেচনার পরিচালনায় অভেদে রূপান্তরিত করে নেওয়া সম্পর্কের মেরু চাহিদার দাবির মধ্যে পড়ে। এটা করাই আবশ্যিক। অন্য কোনো ক্ষেত্রে এমন কোনো আবশ্যিকতার বীজ নীতি কাজ করে না, কারণ সেসব ক্ষেত্রে একক গঠনের কোনো পূর্বস্বীকার, পরিকল্পনা, প্রতিজ্ঞা থাকে না। সাময়িক ভেদ ও ভেদাভেদের দুইটি প্রাণী ব্যক্তির স্বভাবজ কারণেই অনিবার্য, কিন্তু অভেদও অনিবার্য, স্বাভাবিক, পরীক্ষিত সত্য। কারণ দাম্পত্য সম্পর্ক গঠনের পূর্বে যে শত সহস্র লক্ষ কথার চালাচালি আদান প্রদান ঘটেছে, সে তো সেই যোগ্য প্রার্থিত অভেদ বা রাজ জোটক খুঁজে পাওয়ার জন্যই। সকলে মিলে পারিবারিক সাথে প্রকরণে পথে বা দুজনে একা মিলমিলাপে অভেদকে নিশ্চয়ই জেনেই সম্পর্কটির গঠন করেছে। ভেদ যা কিছু তা স্বল্প মাত্রার, অগ্রাহ্য করার মতো বলেই অগ্রাহ্য হয়েছে, এবং একটি যে অচেনা এলাকা উভয় ব্যক্তির মধ্যে থাকে বা থেকে যায়, সে তো অনিবার্যভাবেই থেকে যায়। কারণ কোনো ব্যক্তি অপর ব্যক্তির বিষয়ে সব কিছু জানে না, সে ব্যক্তিও তা জানে না। অভিব্যক্তির ধারায় ইন দ্য প্রসেস অফ বিকামিং ব্যক্তির চিন্তা, ভাবনা, চরিত্র ইত্যাদি পরিবর্তিত হতেই থাকে। এই পরিবর্তনকে কাঙ্ক্ষিত সমন্বয় দিতে না পারা, অজানা ব্যক্তিত্বের গুণ দোষকে সংশোধিত পরিচালিত করে নিতে না পারা, দাম্পত্যের উভয় প্রান্তের পক্ষেই ক্ষমাহীন, সবিশেষ ছেলেদের প্রান্তে যেহেতু তুলি, কাগজ, কলম, ক্যানভাসটি তারই দখলে, তাই উভয়ত বিফলতা, অক্ষমতা, বুদ্ধি বিবেচনাহীনতা ডিভোর্সের মূলে। যদিও পুরুষ পক্ষকে সিংহভাগ দায় বহন করতেই হবে, যেহেতু সেই থাকার কথা স্টিয়ারিংয়ে, চালকের আসনে। তুলি, কলম, কাগজ, ক্যানভাসের গল্পটা এরকম। ছবির প্রদর্শনী চলছে, দর্শকরা দেখে যাবার সময় ভিজিটার্স বুকে মতামত লিখে যাচ্ছে। একটি ছবি খুবই প্রশংসিত, শায়িত সিংহ, তার বুকে দৃপ্ত ভঙ্গিতে পা রেখে শিকারী, উজ্জ্বল দৃষ্টি। সেই ছবিটি দেখে একটি সিংহ দর্শক ভিজিটার্স বুকে লিখে গেল, তুলি রং ক্যানভাস ছিল শিকারীর হাতে, সিংহের হাতে থাকলে ছবিটা অন্যরকম হতো। তৃতীয়ত, ডিভোর্স একটি ক্ষমাহীন জান্তব স্বভাব অপরাধ, ক্রিমিনাল অ্যাক্ট। কারণ একদিকে ব্রিচ অফ কন্ট্রাক্ট, অন্যদিকে সম্ভাব্য বা বাস্তব সন্তানকে মানসিক, সামাজিক, আইনানুগ বিপর্যয়ের মধ্যে ছুঁড়ে দেওয়া হয়। নিজ স্বার্থসিদ্ধির জৈব সামাজিক প্রবণতায় রুচির সংস্কার, আইন, ন্যায় ও বিচারের প্রতি দৃকপাত না করে গৃহ, পরিবার, সন্তান এবং এককে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। নানা কারণে ছোট ভুলভ্রান্তি, মনান্তর, বিভেদগুলিকে সময়মতো সংশোধন না করে, সামঞ্জস্য সমন্বয়ের পথে পরিচালিত না করে, স্বীকৃত ঘোষিত প্রতিজ্ঞাগুলির জলাঞ্জলি দিয়ে এরা নিজের অস্বীকার, স্ববিরোধিতা করে অপরেরও নিদারুণ ক্ষতি করে। এই অপর বলতে অনেককেই বোঝায়, প্রধানত স্বামী, স্ত্রী, সন্তানের, গৃহের, পরিবারের এবং সমাজের ধারণা। কারণ সমাজের প্রচলিত ধারণা বিশ্বাসকে প্রভাবিত করে। উভয়ের সঙ্গে স্বতন্ত্র করে কথা বলে জেনেছি, সন্তানের সঙ্গে কথা বলে বুঝেছি। এইসব জানা বোঝার প্রেক্ষিতে বলতেই পারি যে এরা যা চায় বা চেয়েছে তা প্রায় ঠিকই ছিল এবং ঠিকই আছে, কিন্তু যে পদ্ধতিতে নিজ চাহিদাগুলি পূরণ করতে চেয়েছে তার সবই মারাত্মক সব ভুলের নিদর্শন হয়ে যা ঘটার তা ঘটিয়েছে বা ঘটাচ্ছে। মানসিকভাবে এরা সকলেই একরোখা আত্মভারী, জেদি, এবং তাই অপরের সংশোধন চাই বলেই কাউন্সিলরের কাছে আসে, নিজের জন্য নয়। কারণ নিজের কোনো ভুল দেখতে পায় না। এবং দ্বিতীয়ত, এরা জানে না
বোঝে না যে আমরা শুধু নিজের সংশোধনই করতে পারি, অপরের নয়। অতএব এই একাধিক ভ্রান্তি জর্জর মানসিকতা নিয়ে এরা দাম্পত্যের মতো একটি একান্ত সম্পর্ককে যেমন ধ্বংস করে, সন্তানের সঙ্গে স্নেহর সম্পর্ককে যেখানে যেখানে সন্তান আছে থাকে সেখানে সেখানে বিষাক্ত করে এবং অন্যান্য প্রাকৃতিক বা গঠিত সম্পর্কেরও হানি ঘটায়। মাথা ধরা সারাতে এরা মাথাটাকেই কেটে বাদ দিয়ে ধরাটাকেই অসম্ভব করে তুলতে চায়। মাথা ধরার বা অ্যাটাকের স্থান টার্গেটটিকেই বাতিল করে দিতে চায় ডিভোর্স দিয়ে। চতুর্থ, উচ্চমন্য হীনমনতার সেঁকো বিষ মানসিকভাবে সম্পর্ককে নিষ্ক্রিয় নিরাসক্ত করে ক্রমশ নষ্ট করে তোলে। বিজ্ঞাপনের অথবা মনে মনে পোষিত আকাঙ্ক্ষা ভাষার সর্বগুণান্বিতা গৃহকর্মে নিপুণা নম্র স্বভাব সুশ্রী উজ্জ্বল শুভ্র বর্ণা উচ্চশিক্ষিতা সপ্রতিভ স্মার্ট ইত্যাদি গুণ বৈশিষ্ট্য ভূষিতা পাত্রীটিকে যখন সহধর্মিণী করে ঘরে আনি তখন একবারও মনের কোনো প্রশ্ন জাগে না যে যদি তাই থাকে তাহলে আমার কি হাল হবে। প্রত্যেক স্বামী তার নিজ নিজ সীমাবদ্ধতার অনেকখানি জানে, বহুলাংশে জানে না। তাই সর্বগুণান্বিতা খুঁজতে গিয়ে যদি অধিক গুণান্বিতা স্বামী থেকে অধিক গুণান্বিতা জুটে যায়, তাহলে এমন সুস্ত্রী জুটে যায় যা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সঙ্গে অনেকের মনোযোগ। তাহলে উচ্চশিক্ষিত যদি সত্যি উচ্চ মেধা বুদ্ধি জ্ঞান যোগ্যতার মালিক হয়ে স্বামীর অর্জনকে বেঁটে খাটো বলে প্রতিপন্ন করে, তাহলে সপ্রতিভ স্মার্ট স্ত্রীর চলন বলন যদি ঋদ্ধ হয় আর স্বামীর যদি তেমন না হয়, তাহলে আমরা অধিকাংশ পুরুষই তো, নারীরাও অবশ্যই, শিক্ষার্থী জীবন শেষ করে আর কখনোই শিখতে চায় না, শেখাতে চায়, জানতে চায় না, জানাতে চায়, বুঝতে চায় না, বোঝাতে চায়, দেখতে চায় না, দেখাতে চায়। একটা সংঘাত সংঘর্ষ অঙ্কুরিত পল্লবিত হওয়ার ক্ষেত্র তৈরিই থাকছে না। উচ্চমন্যতা পুরুষের সাংস্কৃতিক উত্তরাধিকার, হীনমন্যতা নারীর। কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তির মধ্যে অনেক গুণ বৈশিষ্ট্য রিডিমিং ফিচার্স থাকতে বাধ্য, যেখানে তার প্রশংসা প্রাপ্য, তার প্রশংসা অর্জনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। বিপরীত ঘটলে মনোবিজ্ঞানের নিয়মেই নিন্দামন্দ ঘটলে অর্জনের সংশোধনের প্রবণতা মার খেয়ে যায়, ক্লিষ্ট মন মুচড়ে পড়ে। নিজ নিজ যোগ্যতা ক্ষমতা জ্ঞান বুদ্ধি শিক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি প্রকাশ ও প্রমাণ ঘটাতে স্বামী স্ত্রী উভয়েই, স্বামী বেশি স্ত্রী কম তৎপর থাকে। কেন? একটা অঘোষিত ব্যক্তিত্বের সংঘাত বা প্রতিযোগিতা অস্বাস্থ্যকর অনাকাঙ্ক্ষিত অমর্যাদাকর কিন্তু অবশ্যম্ভাবী। কেন? কারণ জৈবস ও সাংস্কৃতিক স্বয়ের প্রাধান্য এবং তৎসহ বিচারশীল স্বয়ের ম্রিয়মানতা, এখানেও সেই স্ববিরোধ। ঘোষিত স্বীকৃত মূল্যায়নের সঙ্গে আচরিত প্রকাশিত ব্যবহারের সহধর্মিণী সহমর্মিণী ইত্যাদি সহগড়ি থাকে ঘোষণায় স্বীকারে, দেওয়ালে টাঙানো সত্যমেব জয়তের মতো আরও দৈনন্দিন আচারে আচরণের প্রতিক্রিয়ায় অনেক কারণে ঘটে অসহ অসহ্য দুর্বিসহ সব আচার আচরণ ব্যবহার প্রতিক্রিয়া। প্রথম যদিও বা থাকে ক্ষমাশীল বিশিষ্ট, অচিরেই তা ক্ষমাশীল দুর্বাসায় পরিণত হয়ে যায়। যাকে সহ করে এনেছি তাকেই অচিরে পর করে গৃহসেবিকার অবনমিত রূপে, গৃহকর্ম নিপুণাকে গৃহসেবিকা রূপে ভূষিত ঘোষিত নিক্ষেপিত দেখতে চায়। পীড়ন মর্যাদাহীনতা নির্যাতন এই স্ববিরোধ এই পরিবর্তিত মূল্যায়ন সম্পর্কচ্ছেদের গোড়া কেটে দেওয়ার সামিল।